আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো ছোটবেলা থেকে একটা কোশ্চেন আমার মাথাতে প্রচুর পরিমাণে ঘোরাফেরা করত যে আমরা ভাত খাই, মাছ খাই, মাংস খাই, পানীয় খাই এবং অন্যান্য ধরনের চা খাই। তো আমরা সবগুলো একসাথে খাই, একই জায়গা দিয়ে খাই, একইভাবে খাই। কিন্তু বের হওয়ার সময় কি একটা অদ্ভুত সিস্টেমে, কি একটা অদ্ভুতভাবে ২ টা সম্পূর্ণ আলাদা পথ দিয়ে বের হয়। এইটা আমার মাথায় এর ভিতরে কি সিস্টেম আছে? মানে কি ছাঁকনি সিস্টেম অথবা আ কি ধরনের সিস্টেম আছে যে সিস্টেমটা এই ২ টাকে সম্পূর্ণ আলাদা করছে? এই কোয়েশ্চেন আমার মাথায় প্রচুর ঘুরছে ছোটবেলায়। তো এই করতে, করতে একসময় বুঝতে পারলাম বিষয়টা কি এবং বেশ অবাক হলাম। এই ধরনের অনেক ঘটনা আমরা খাওয়া-দাওয়া করি। সেই খাওয়া-দাওয়াগুলো কিভাবে আমাদের হজম হয়, কিভাবে এটা আলাদা হয়, কিভাবে আমাদের শরীরে কাজে লাগে, সেই জিনিসগুলো না আ আমরা খুব বেশি বুঝি না। তো সেই জিনিসগুলো যাতে সহজে বোঝা যায় এবং আমাদের বইতে এই সম্পর্কে একটা অধ্যায় যদিও আছে, কিন্তু আমরা যদি বিষয়টা বাস্তবের সাথে তুলনা করে বাস্তবের সাথে মিলিয়ে পড়তে পারি, বিষয়টা যেমন মজার হবে, তেমন অনেক দিন মনে থাকবে। আর আমরা যদি শুধু বইয়ের পাতাতেই থাকি, তাহলে কি হবে? অনেক সময় মুখস্থ হয় বিষয়গুলো, কিন্তু মুখস্থ হওয়া আর বিষয়টা বোঝা, ফিল করা, জিনিসটা বাস্তব জীবনে কাজে লাগানো, এইটা আসে না। তো আমরা আজকে চেষ্টা করব অধ্যায়ে যতটুকু আছে ততটুকু তো পড়বই এবং আমরা বিষয়গুলো বাস্তবের সাথে মিলিয়ে জীবনের অনেক প্রশ্ন যেগুলো থাকে সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অনেক মজা করে পড়ার চেষ্টা করব। তো তোমাদের অধ্যায়ের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান এর পঞ্চম অধ্যায় এর একটা অংশ হচ্ছে পরিপাক। তো পরিপাক নিয়ে একটুখানি কথা যদি আমরা বলি, শুরু করতে চাই, তাহলে আমাদের আরেকটুখানি আগে থেকে আমরা আসি। আমরা খাওয়া-দাওয়া করি। সেই খাওয়া-দাওয়া আমরা খাই খাদ্য। তো আমরা যে খাদ্যগুলো খাই, সেই খাদ্যগুলো সাধারণত জটিল খাদ্য। কেমন জটিল? আমরা একটুখানি বোঝার চেষ্টা করি। পৃথিবীতে সকল প্রাণী কোষ দিয়ে তৈরি। মানুষও অসংখ্য কোষ দিয়ে তৈরি। আর সেই কোষ বেঁচে থাকার জন্য কিছু উপাদান প্রয়োজন সেই কোষকে জীবিত রাখার জন্য এবং তার কার্যক্রম সম্পন্ন করার জন্য। তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো খাদ্য। তো আমরা যে খাদ্য খাই সেই খাদ্যটা প্রতিটা কোষে পৌঁছানো লাগে। তো কিভাবে সেই খাদ্যটা কোষে পৌঁছায় এবং শুধু কোষে পৌঁছালে হবে না, কোষে কিভাবে সেই খাদ্য কোষ গ্রহণ করবে সেটাও আমাদেরকে একটু জানতে হবে। তো আমরা যে খাদ্যটা খাই সেই খাদ্যটা আসলে জটিল খাদ্য। সেই খাদ্যটা আসলে সরাসরি কোষ গ্রহণ করতে পারে না। তো কি করা লাগবে? সেই খাদ্যটা ভেঙে এমন একটা সরল উপাদানে পরিণত করা লাগবে যে সরল উপাদানটা কোষ গ্রহণ করতে পারে। তো সেই জন্য আমার আরেকটা ভিডিও খাদ্যের উপাদান এবং কোনটা সরল খাদ্য কোনটা জটিল খাদ্য সেটা একটুখানি দেখে নিবা তোমরা। তার আমি আশা করছি সেই ভিডিও দেখে তোমরা এখানে এই ভিডিওটা দেখা শুরু করেছো। তো আমাদেরকে সেই খাদ্যটা আসলে আমরা যে জটিল খাদ্য খাই, মাছ খাই, মাংস খাই, ভাত খাই, এই জটিল খাদ্যগুলো ভেঙে সরল খাদ্যে পরিণত করার জন্য আমাদের বডির একটা স্ট্রাকচার আছে। যেমন আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে পরিপাকতন্ত্রের একটা গঠন। পরিপাকতন্ত্র বলতে কি? খাদ্য যে জটিল খাদ্য ভেঙে সরল খাদ্যে পরিণত হবে, অর্থাৎ আমরা যে জটিল খাদ্যগুলো খাই, মাছ, মাংস, শাকসবজি, এইগুলো বডি যে গ্রহণ করবে অর্থাৎ কোষে গ্রহণ করবে সেই রকমের সরল খাদ্যে পরিণত করার জন্য যে সম্পূর্ণ সিস্টেমটা কাজ করে, এই সম্পূর্ণ সিস্টেমটাকে বলতেছে পরিপাকতন্ত্র। আর যে ঘটনাটা কঠিন খাদ্য অর্থাৎ জটিল খাদ্যকে ভেঙে সরল খাদ্যে পরিণত করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে পরিপাক প্রক্রিয়া। আর এই পরিপাক প্রক্রিয়ার সাথে আমাদের শরীরের যে অঙ্গ সম্পর্কযুক্ত সেই সমস্ত অঙ্গগুলোকে একত্রে আমরা বলছি পরিপাকতন্ত্র। যদি আমরা এখানে একটুখানি দেখার চেষ্টা করি, আমরা প্রথমে ছবি দেখব, তারপরে সেটা 3D দেখব, আমরা অনেক মজা করে পড়ব। তো মুখগহ্বর অর্থাৎ এইখান দিয়ে আমরা, এটা মুখ, এইখান দিয়ে আমরা খাওয়া দাওয়া করি, এইখান দিয়ে আমরা খাওয়া দাওয়া করি। তারপরে এইখান থেকে এসে এই পাশ দিয়ে খাবারটা, এইটা হচ্ছে খাদ্য নালী বা অন্ন নালী বলছে।
এইখান দিয়ে খাবারটা আসছে, এইটা হচ্ছে পাকস্থলী। সেই পাকস্থলী থেকে এইখান দিয়ে তোমরা এখনো যেহেতু জানো না, আমরা সামনে এগুলোর নাম পড়বো সুন্দরভাবে, একটু আমরা বাংলাতে বুঝে নেই যে এইটাকে আমরা বাংলাতে কি বলি, নাড়ি। তো এটা এখান থেকে পাকস্থলীর পর থেকে হচ্ছে নাড়ি শুরু হচ্ছে, একটু চিকন করি। পাকস্থলীর পর থেকে নাড়ি শুরু হচ্ছে, এই যে অনেক নাড়ি এখানে পেঁচানো 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 আছে। তারপর এইখান থেকে দেখা যাচ্ছে হঠাৎ করে এই অংশটা মোটা হয়েছে, অনেক মোটা হয়ে গিয়েছে, এই অংশটা অনেক মোটা। তো এইটাও নাড়ির অংশ। এখন আমরা এর গঠন অনুযায়ী আমরা এর নামকরণ করব। দেখা যাচ্ছে যে আমরা এটা আরেকটু ইন্টারেক্টিভ উপায় দেখার জন্য চেষ্টা করি, দেখি পারা যায় কিনা। আমরা 3D আকারে দেখব, বিষয়টা আমাদেরকে ভিজুয়ালাইজ করতে আরেকটু সহজ হবে। তো আমরা এইখান থেকে যতটুকু আছে ততটুকু আমরা একটু দেখার চেষ্টা করি সুন্দরভাবে। এইটা হচ্ছে মুখ্য গহ্বর, এটা হচ্ছে খাদ্য আসছে, এসে পৌঁছাচ্ছে, এজন্য এটাকে আমরা বলতেছি অন্ন নালী বা খাদ্য নালীও আমরা বলতে পারি। তারপরে এটা হচ্ছে পাকস্থলী, বা ইংরেজিতে বললে আসে হচ্ছে স্টমাক। আর তারপরে আসছে এইটা, এইটা দেখো, এই যে অংশটুকু তুলনামূলকভাবে চিকন, এই যে আসছে এর নিচে দিয়ে চলে আসছে, সে এইখানে অনেক প্যাচ খেয়েছে, এগুলো অনেক পেঁচায় পেঁচায় আছে এখানে। এইটা তুলনামূলকভাবে চিকন। আর এই অংশটা আমাদের শরীরের তুলনামূলকভাবে একটু মোটা। এটা কিন্তু পেটের ভেতরে, এটা সাধারণত আমরা বাইরে থেকে দেখি না। এটা পেটের ভেতরে কিভাবে আছে আমরা একটুখানি 3Dতে দেখে আসি, তারপর আমাদের জন্য বিষয়টা সুবিধা হবে। তোমাদের জন্য আমি একটা সুন্দর 3D অ্যাপ আগে থেকে রেডি করে রেখেছি। এখান থেকে আমরা বিষয়গুলো সুন্দরভাবে দেখতে পাবো সরাসরি। এই যে ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ পরিপাকতন্ত্র। হ্যাঁ, হুম, এইখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের শরীরের ভেতরে কোথায় কোনটা কি অবস্থায় থাকে। আমরা এইখান দিয়ে খাই, আমাদের দাঁত আছে মুখে, সেই দাঁত দিয়ে আমরা চিবাই। চিবানোর পরে আমাদের খাদ্যটা আসলে এই যে একটা নালী আছে, এইটাকে বলতেছে অন্ন নালী বাংলাতে, আর ইংলিশে বললে ইসোফেগাস। তোমাদের এখন দরকার নেই, তোমরা 9-10-এ তোমরা একটু বাংলায় পড়ো, আর ইংরেজিটা একটু জানতে পারলে ভালো তোমাদের জন্য। আহ, আমি বলছি তোমাদেরকে মুখস্থ করা লাগবে না, জাস্ট শুনতে থাকো। এটা হচ্ছে অন্ন নালী বা খাদ্য নালী। আর তারপরে আসতেছে এইটা হচ্ছে পাকস্থলী, যেটাতে গিয়ে ইনিশিয়ালি খাদ্যটা জমা হয়। আমরা যখন খাই এটা সাথে সাথে এইখানে গিয়ে জমা হয়। এটা হচ্ছে পাকস্থলী, এইখানে গিয়ে জমা হয়। আমরা একটু আগে যে ছবিটা দেখছিলাম, এই ছবিটা কিন্তু এইটারই একটা ছবি, আর এটা হচ্ছে 3D ডায়াগ্রাম। এই যে তারপরে এই জিনিসটা আমরা একটু হাইড করে ফেলি, মানে এই জিনিসটা আমরা মুছে ফেলি আপাতত, এটা আমাদের দরকার নেই, এটা পরে দেখছি। এই যে এটা বড় করি, হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে। তাইলে পাকস্থলী থেকে খাদ্যটা আসছে কোথায়, এই যে চিকন যে নাড়িটা আছে এর ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। এর ভিতরে দেখা যাচ্ছে অনেক প্যাচ আছে, অনেকক্ষণ এর ভিতর দিয়ে খাদ্য ঘোরাফেরা করে, এবং এটা অনেক লম্বা, মোটামুটি 6 মিটারের মতো লম্বা। 6 মিটার মানে একটা মানুষ কিন্তু আনুমানিক 1.5 মিটারের মতো হয়। তাইলে বোঝো 1.5 মিটার যদি হয়, 3 মিটারে 2টা মানুষ, আর 6 মিটার হচ্ছে 4টা মানুষ। তার মানে 4টা মানুষকে একজনের মাথার পরে যদি আরেকজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে যত লম্বা হবে, এই যে যে চিকুন অংশ এইটা কিন্তু অত লম্বা, সেইটা পেঁচায় পেঁচায় আমাদের পেটের ভিতরে অবস্থান করছে। তারপরে দেখো, এই দেখো এইখানে এই জিনিসটা, আমরা এই জিনিসটা একটু মুছে ফেলি আপাতত, এটার দরকার নেই। এইখানে এই জিনিসটা, এই যে চিকন অংশটা এই যে মোটা অংশের সাথে যুক্ত হয়েছে। এইবার আমরা মোটা অংশটা আরেকটু ফিরিয়ে আনি। এই যে মোটা অংশটা ফিরে এসেছে। এখন দেখা যাচ্ছে
এই যে মোটা অংশটা, এইটা এই যে শেষ হয়ে গেছে। আমাদের খাদ্যটা মূলত এই পাশ দিয়ে এসে এই চিকন জায়গা দিয়ে ঘুরে কিছুক্ষণ, তারপরে এই মোটা অংশে এসে এই পাশ দিয়ে এই যে নিচে নেমে যায় সুন্দরভাবে। এই যে আমরা যখন টয়লেটে যাই তখন এই পাশ দিয়ে বেরিয়ে যায় খাদ্যের অপচ্য যে অংশগুলো থাকে। তো আমরা একটুখানি নামকরণ করার চেষ্টা করি। আমরা নিজেরা নামকরণ করব। পরে দেখব বইয়ে কি লিখেছে। দেখা যাচ্ছে কি আমাদের সবথেকে আ কি বলবো? আ মজা মজা বলতে আমার এটা কষ্ট লাগে যে আমরা আগে নাম মুখস্থ করা শুরু করি। যে দেখো আমাদের পরিপাকতন্ত্রের এই অংশ। আ আগে নাম মুখস্থ করি তারপরে বিষয়গুলো দেখি। কিন্তু আমার কাছে বিষয়টা একটুখানি উল্টা করতে পারলে আমার মনে হয় যে তোমরা ভালো বোঝো। যেমন ১ম যে বিজ্ঞানী অথবা যে মানুষটা এই জিনিসগুলো দেখেছেন, সেই মানুষটা কিন্তু এগুলোর কোনো নাম জানতেন না। অথবা তার নাম তার আগে কোনোদিন কেউ দেয়ওনি। তো তিনি কি করলেন? তিনি এটা আগে দেখলেন, দেখে নিজের মতো নিজে পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করার পর তিনি তার যেটা ভালো মনে হয়েছে যে এই জিনিসটার নাম এইরকম হলে ভালো হয়, তিনি সেই জিনিসটার নাম সেরকম দিয়েছেন। তো আমরা একটু আমাদের মতো নামকরণ করার চেষ্টা করি, দেখি তার সাথে যারা বিজ্ঞানীরা নামকরণ করেছিলেন প্রথম তাদের সাথে মেলে কিনা, দেখা যাক। এবার এটা তো আমরা পাকস্থলী বললাম, এটা খাদ্য যেহেতু মুখ থেকে পাকস্থলীতে পৌঁছায় সেহেতু এটার নাম হচ্ছে, মানে এটার নাম বলতেছে যে খাদ্য নালী। এই নালা দিয়ে খাদ্য এসে পাকস্থলীতে পৌঁছায়, তারপর এটার নাম তো পাকস্থলী। এইবার এই যে অংশটা চিকন, যে অংশটা, এই যে সম্পূর্ণ অংশটা আছে চিকন এবং মোটা অংশ, এই অংশটাকে বাংলাতে বলা হয় অন্ত্র। অন্ত্র। তাহলে এইখানে দেখছি আমরা মোটা দাগে অন্ত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কেমন? একটা হচ্ছে চিকন অন্ত্র, বা এই যে এটার যে অংশটা বেশ চিকন। আরেকটা হচ্ছে মোটা অন্ত্র। তা চিকন অন্ত্রটাকে আমরা চিকন না বলে আমরা বলছি হচ্ছে ক্ষুদ্র, ছোট অন্ত্র। ছোট অন্ত্র আমরা বলতে পারি, বা ক্ষুদ্র অন্ত্র। আর এইটা যেহেতু বড় দেখা যাচ্ছে, এটার আমরা বলতে পারি বৃহৎ। এটার নাম আমরা কি দিতে পারি? যে বৃহৎ অন্ত্র বা বৃহদান্ত্র। আর এটা হচ্ছে ক্ষুদ্র অন্ত্র বা ক্ষুদ্রান্ত্র। আর এইখানে যখন খাদ্যটা আসে, খাদ্যটা এসে পরিপাক হয়ে, মানে পরিপাক কিভাবে হয় সেটা আমরা সামনে দেখব। তো আস্তে আস্তে এইখানে শেষমেশ জমা হয় আমাদের। তো এইটার নাম হচ্ছে মলাশয়, মানে এখানে মল এসে জমা হয়। এজন্য এটাকে বলতেছে, মানে আমরা যদি নাম দিই যে এটা হচ্ছে মল আশয় বা মল ধারণ করে রাখি, এই জন্য আমরা মল আশয় দিই। দেখি সামনে যে আমাদের বিষয়টা খাটে কিনা, আমরা বইয়ের সাথে মিলাবো। তো আমরা আবার একটু ফিরে যাই। আমরা মোটামুটি ডায়াগ্রাম, 3D ডায়াগ্রাম দেখে ফেললাম, বিষয়টা কেমন। আমরা আবার দেখব, আরও অনেক কিছু দেখব। আবার আমরা সেই ছবিটা একটু ফিরে যাই। এই যে মুখগহ্বর, এই যে দেখো সেই অন্ননালী আমরা নামকরণ করেছিলাম। এইটা হচ্ছে পাকস্থলী। এখানে আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা আরেকটু পরে আস্তে আস্তে দেখব। সব কিছুই আমরা সুন্দরভাবে আস্তে আস্তে বুঝবো, ধাপে ধাপে। আমরা নিজেরাই নামকরণ করব, যাতে আমাদের আর বিষয়গুলো ভুল না হয়। এইগুলোর নামকরণ আসলে এইটা যেমন স্ট্রাকচার বা যেমন গঠন, সেই গঠন অনুযায়ী এগুলোর নামকরণ করা হয়েছে। আমরা বারবার মুখস্থ করলে আবার বারবার ভুলে যাব, কিন্তু আমরা যদি বিষয়টা একবার বুঝতে পারি সুন্দরভাবে, তাহলে ইনশাল্লাহ আর ভোলার সম্ভাবনা নেই। দেখো এই যে পাকস্থলী, এই যে এটা হচ্ছে পাকস্থলী, এইটা এখানে হচ্ছে অগ্নাশয়টা, হচ্ছে এই যে অগ্নাশয় দেখিয়েছে, যদি এই যে হলুদ যে অংশটা এটা হচ্ছে অগ্নাশয়। আর এইটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, এই যে ক্ষুদ্রান্ত্র চিকন অংশটা, এইটা হচ্ছে বৃহদান্ত্র, এই যে মোটা সম্পূর্ণ বৃহদান্ত্র। আর এইটা হচ্ছে মলাশয়। যদি এইখানে এই নামগুলো একটু ভুল আছে, এটা এআই তৈরি করছে, তো ভুল করছে কিছুটা, অসুবিধা নেই। তারপর তাহলে আমরা পরিপাকতন্ত্রের মোটামুটি একটা গঠন ছোট্ট করে, যেহেতু তোমরা একেবারেই নতুন, সেহেতু ছোট্ট করে আমরা একটু জানতে পারলাম। আমরা মুখ দিয়ে খাই, খাওয়ার পরে অন্ন নালী দিয়ে সেটা আমাদের পাকস্থলীতে পৌঁছে ইনিশিয়ালি জমা থাকে। তারপর পাকস্থলী থেকে সেটা যায় হচ্ছে ক্ষুদ্রান্ত্রে, মানে চিকন যে অংশটা ওই অংশে। তারপরে সেই ক্ষুদ্রান্ত থেকে সেটা যায় হচ্ছে বৃহদান্ত্র, বা এই যে মোটা অংশটা, এই মোটা অংশে পৌঁছায়। তারপরে সেটা মল হিসাবে মলাশয়ে জমা থাকে। এইটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি যে ব্যাপারটা। এখন আমরা আসি বইয়ে একটু যাই, তোমাদের বইতে কিভাবে বিষয়গুলো লেখা আছে সেইখানে আমরা একটু যাই। পরিপাক, তো পরিপাক কি এই সম্পর্কে কিন্তু আমরা অটোমেটিক কিছু কথা অলরেডি বলে ফেলেছি। যেমন কি, আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো একটু জটিল খাবার, সেই খাবারগুলো সরাসরি আমাদের বডির কোষ গ্রহণ করতে পারে না।
তাহলে কি করতে হবে? সেই খাবারগুলো ভেঙে এমন একটা স্ট্রাকচারে নিতে হবে যেটা আমাদের বডির কোষগুলো গ্রহণ করতে পারে। তো সেই যে জটিল খাদ্য ভেঙে সরল খাদ্য, মানে সরল খাদ্যে যে পরিণত করার প্রক্রিয়া, সেটা হলো পরিপাক। তো পরিপাকতন্ত্র আমরা পড়েছি, হচ্ছে পরিপাক পড়লাম। এবার হচ্ছে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র। পরিপাকতন্ত্রের আরেক নাম পৌষ্টিকতন্ত্রও বলা যেতে পারে, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তারপরে হচ্ছে যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক, ওটা আমরা সামনে দেখছি আস্তে আস্তে। এবার হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী মানে কি? আমাদের খাদ্য যে পথ দিয়ে শেষ পর্যন্ত পৌঁছে, যে নালীটার ভিতর দিয়ে সম্পূর্ণ অংশটাকে পৌষ্টিক নালী। তো পৌষ্টিক নালীর কি কি অংশ আছে? মুখ আছে, এই যে মুখ আমরা দেখেছি অলরেডি। তারপরে আছে হচ্ছে মুখগহ্বর আছে। মুখ বলতে এই যে বাইরের যে অংশটা আমাদের খাদ্যটা আমরা ঢুকাই, এই অংশটা হচ্ছে মুখ। আর মুখগহ্বর বলতে মুখের ভেতরের যে অংশটা, যে গহ্বরটা, এটাকে বলছে মুখগহ্বর। মুখগহ্বরে কি কি থাকতে পারে? দাঁত আছে, মুখগহ্বরে একটা জিহ্বা আছে, আমরা স্বাদ গ্রহণ করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আর আরো অনেক বিষয় আছে, তোমাদের এখানে লেখা আছে। আমরা সামনে আস্তে আস্তে একবারে বললে তোমাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। আমি সামনে যখন অধ্যায় শেষ হয়ে যাবে তখন এখানে এসে দেখবা সবই তোমাদের বলা হয়ে গেছে। এই যে দাঁত, দাঁত কেমন থাকে, দাঁতের ব্যাপারটা আমরা সামনে ডিটেলস পড়বো। যেমন দাঁত আমাদের, আমরা খেয়াল করেছি আমাদের দাঁত কিন্তু এক রকমের না। আমাদের সামনের দাঁতগুলো একটু চ্যাপ্টা, পাশে দুই পাশে দাঁত আছে দুইটা একটু লম্বা মতো, একটু ধারালো। তারপরে দাঁত আছে আমরা মাড়ির দাঁত বলে থাকি। এই দাঁতগুলো আমরা নামকরণ করে হয় এইভাবে, যে কর্তন দাঁত, মানে সামনের যে দাঁতগুলো আছে, আমরা কিন্তু কোনো কিছু যখন খাই, ধরো এটা আমি খাবো এখন, তো এটা যখন কামড় দিই তখন কেটে নিই কোন দাঁত দিয়ে? সামনের দাঁত দিয়ে কিন্তু আমরা যখন কামড় দিই এরকম। তো এই জন্য সামনের যে দাঁতগুলো, দুই পাশে দুইটা দুইটা চারটা, এই দাঁতগুলোকে বলতেছে কর্তন দাঁত। তারপরে এই যে এখানে ছবি দেওয়া আছে, এই যে সামনে, এই যে এই যে যে চারটা সামনে দাঁত, এই দাঁত চারটা হচ্ছে কর্তন দাঁত। আর এই যে পাশে একটা দাঁত আছে, দুই পাশে একটা করে থাকে, এটা হচ্ছে ছেদন। বলতে কি, আমরা যখন কোনো কিছু ছিদ্র করার চেষ্টা করি, যদি ধরো এটা একটা ছিদ্র করতে হবে, সুতরাং আমরা কিন্তু এই পাশের এই দাঁতটা দিয়ে, কোনার যে লম্বা মতো দাঁতটা আছে, এই দাঁতটা দিয়ে একটা কামড় দিয়ে ছিদ্র করার চেষ্টা করি, তোমরা খেয়াল করে দেখবা। এই জন্য এই দাঁতটার নাম হয়েছে ছেদন দাঁত। তারপরে পাশের ভিতরের আমরা মাড়ির যে দাঁতগুলোর কথা বলে থাকি, সেই দাঁতগুলো দুই প্রকারের হয়। এই যে এখানে দেখো সামনে দুইটা তুলনামূলক ছোট, এই দুইটা একটা করে অংশ, এই যে এইটা একটা দাঁত, আর এইটা আর একটা দাঁত, এটা এক একটা অংশ। কিন্তু দেখো এই একই ধরনের দাঁত, এই যে দুইটা করে অংশ, সুন্দর, এই দাঁতগুলো কিন্তু বড় বড়। এই জন্য এই সব দাঁতগুলো হচ্ছে পেষণ দাঁত, বা এই দাঁতগুলো আমরা পিষে খাদ্যটাকে একেবারে ছোট ছোট কণায় পরিণত করি। দেখা যাচ্ছে আমরা সামনের দাঁত দিয়ে, অর্থাৎ কর্তন দাঁত দিয়ে কেটে নেই, কেটে নিয়ে ভিতরে নিয়ে চিবাতে থাকি, তাহলে চিবালে কি হয়? পেষণ হয় খাদ্যটার। এই জন্য এই দাঁতগুলোর নাম হয়েছে, একটু চ্যাপ্টা ধরনের এই দাঁতগুলো, এই জন্য এই দাঁতগুলোর নাম হয়েছে পেষণ দাঁত। তো এইটা দুইটা সামনে তুলনামূলক ছোট আছে, এই জন্য এই সামনের দাঁত দুইটার নাম হচ্ছে অগ্রপেষণ, মানে সামনের পেষণ। আর এই তিনটা দাঁত থাকে পেছনে তুলনামূলক, এই তিনটা দাঁত হচ্ছে মূলত পেষণ দাঁত, পেছনের দাঁত। আর সেই পেষণ দাঁতের লাস্টের যে দাঁতটা, এই দাঁতটাকে আমরা বলে থাকি হচ্ছে আক্কেল দাঁত, বা আমরা বাংলাতে অনেক সময় আক্কেল মাড়ি বলে থাকি। তোমরা এই কথাটা, টার্মটা শুনে থাকবে। তাহলে এই যে আমরা চার প্রকারের দাঁত পেলাম: কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেষণ দাঁত, পেষণ দাঁত। কোনটা কয়টা থাকে? এই যে আমরা তো এখানে হিসাব করে ফেললাম, আমরা এক পাশে হিসাব করব। এক পাশের হিসাব করলে আমাদের কিন্তু সম্পূর্ণ হিসাব হয়ে যাচ্ছে। একটুখানি খেয়াল করো, এইখানে যেরকম, এই এক পাশে যেরকম, এই আর এক পাশেও কিন্তু একই রকম একদম। তাহলে এই পাশে যেরকম এই পাশেও সেরকম, এবং নিচের দাঁতের যে স্ট্রাকচার, বা নিচের দাঁতের যে সাজানো যেইভাবে, উপরের দাঁতও একদম একইভাবে সাজানো থাকে। সুতরাং আমরা যদি যে কোনো এই একটা পাশ হিসাব করতে পারি, তাহলে আমাদের সম্পূর্ণ অংশটা হিসাব হয়ে যাবে। তাহলে আমরা দেখি, এইখানে দুইটা হচ্ছে কর্তন দাঁত, একটা হচ্ছে ছেদন দাঁত, তাহলে দুই আর এক তিন, এক দুইটা হচ্ছে অগ্রপেষণ, তাহলে তিন আর দুই পাঁচ, আর তিনটা হচ্ছে পেষণ দাঁত, তাহলে পাঁচ আর তিন আট। তাহলে এই এক পাশে যদি আটটা হয়, এই পাশে আর আটটা, 16টা, তাহলে নিচে 16টা, আর ওপরে আরো 16টা।
সুতরাং মোট কিন্তু দাঁতের সংখ্যা হয়ে যাচ্ছে 32টা। এটা আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের দাঁতের সংখ্যা হয় 32টা। তো সেই দাঁতে 32টা দাঁতের ভিতরে কয়টা দাঁত কি ধরনের এইটা হচ্ছে এখানে মোটামুটি দেখছি, এবং আহ, এটার স্ট্রাকচার এবং কোনটার কাজ কি কি ধরনের কাজ আমরা করে থাকি এটা একটু দেখলাম। আর এখানে বলছে যে মানুষের দাঁত আসলে দুইবার ওঠে। ছোটবেলায় আমরা সবাই জানি ছোটবেলাতে আমাদের দাঁত উঠেছিল, এবং সেই দাঁত কিছুদিন পরে আবার পড়ে গিয়েছিল কয়েক বছর, 5-7 বছর বয়সে। এই ছোটবেলার যে দাঁতগুলো ওঠে এই দাঁতগুলোকে বলা হচ্ছে দুধ দাঁত। তারপরে বড় বড় হয়ে আবার দাঁত ওঠে কিছুদিনের পরে। তো ছোটদের একটা জিনিস খেয়াল করবা, যখন দুধ দাঁত ওঠে তখন এই অগ্রপেশন দাঁতগুলো আসলে থাকে না ছোটদের। একটু খেয়াল করে দেখবা তোমরা যদি ইন্টারেস্টেড হও। একটু বলে রাখলাম, তোমাদের বইতে হয়তো নেই। দাঁতের কি কি অংশ আছে এইটা একটু এখান থেকে তোমরা দেখে নিতে পারো। যে মুকুট বা মাড়ির উপরের অংশ, মানে দাঁতের একদম যে উপরের যে ব্যাপারটা থাকে এটা হচ্ছে মুকুট বলছে। আর মূল হচ্ছে দাঁতের যে অংশটা এই যে হাড়ের ভিতরে ঢুকে থাকে বা মাংসের ভিতরে ভিতরে ঢুকে থাকে যে অংশটা, এইটাকে বলছে হচ্ছে মূল। আর দাঁতের মধ্যবর্তী যে অংশটা এটা হচ্ছে বলতেছে গ্রীবা। তাহলে এইটা হচ্ছে মুকুট, উপরে যে জিনিসটা আমরা দেখি, আর মাঝখানে হচ্ছে গ্রীবা বা ঘাড়। আর এই যে নিচের যে অংশ, এই যে অংশটা হচ্ছে মূল বলতেছে, এই যে এখানে লিখে দিছে, তোমরা একটু দেখে নিও। আর দাঁতের প্রতিটা দাঁতের কি কি উপাদান দিয়ে গঠিত, ডেন্টিন থাকে উপরের যে অংশটা, এটা হচ্ছে ডেন্টিন। তারপরে এনামেল, তারপরে হচ্ছে দন্ত মজ্জা, সিমেন্ট, সিমেন্ট নামক পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে। এই জিনিসগুলো একটুখানি তোমরা দেখে নিও, এটা খুব বেশি পড়ায় বুঝাই দেওয়ার মতো না। আচ্ছা, এবার আসছে হচ্ছে গলবিল। এখন গলবিলটা আমরা একটুখানি বুঝে আসি ওইখান থেকে। এটা আমরা মুছে ফেলি, এগুলো আমাদের লাগবে না। দেখো, এইগুলো মুছে ফেলি। আমরা যখন খাই, খাবারটা এইখান দিয়ে আসে, এসে এখান দিয়ে আমরা যখন খাবারটা খাই তখন এইখান দিয়ে আমরা খাই। খাওয়ার পর খাবারটা এইখান দিয়ে আসে, এসে এইখান দিয়ে যায়, গিয়ে এইখান দিয়ে এসে এইখানে যায়। তো এইটা হচ্ছে মুখগহ্বর। এটা হলো মুখগহ্বর। তো মুখগহ্বরের পেছনে একটা অংশ আছে, যে অংশটা, আর এইটা হচ্ছে, এইটা হলো অন্ননালী, যেটা তোমাদের আগেই দেখিয়েছি। এটা যেহেতু অন্ননালী, আর এই উপরের এই অংশটা হচ্ছে মুখগহ্বর, তো অন্ননালীর সাথে মুখগহ্বরের যে সংযোগ ঘটায় এই যে মাঝখানের এই অংশটা, এই যে অংশটা, এইটা হলো গলবিল। এই জিনিসটা একটুখানি দেখে রাখো তোমরা, বিষয়টা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আসলে বইয়ে যেভাবে লেখা আছে ওইভাবে পড়ে বোঝা যায় না। তো এই জিনিস গলবিল কি, মুখগহ্বরের পেছনে আর অন্ননালীর ওপরের এই যে যে অংশটা সংযোগ স্থাপন করছে, এই অংশটা হচ্ছে গলবিল। আর এই গলবিলের কয়েকটা অংশ আছে, যেমন এই যে নাকের পেছনে বা নাসা গহ্বর বা নাকের একটা গহ্বর আছে এই জায়গায়, এই নাকের গহ্বরের সাথে আবার এই যে গলবিলের মিল আছে। তো সুতরাং নাকের গহ্বরের সাথে, মানে নাকের গহ্বরের পেছনে এই যে এই জায়গাটা হচ্ছে নাকের গহ্বরের পেছনে। এই জায়গাটা হচ্ছে তাইলে নাকের গহ্বরের পেছনে, যেহেতু এই জন্য এই জায়গাটার নাম হয়েছে নাসা গলবিল বা নাকের গলবিল, এই জন্য বলে হয়েছে নাসা গলবিল, সুন্দর ভাষায় বলছে। আর এইটা যেহেতু মুখ গহ্বর, এই মুখ গহ্বরের পেছনে যে অংশটা আছে এই যে এই অংশটা, এইটা হলো মুখ গলবিল বা মুখের গলবিল। এর নিচে আর একটা গলবিলের অংশ আছে, সেটা হলো এই জায়গায় আছে হচ্ছে শব্দ উৎপন্ন করার যে অংশটা বা যে সিস্টেমটা থাকে সেইটাই জায়গায় আছে। এর পেছনের অংশটাকে আবার আলাদা নামকরণ করা হয়। ওটা আমরা পরে দেখব, একবারে সব বললে সমস্যা আছে।
সুতরাং এইটা হচ্ছে নাকের পেছনে থাকে নাসাগলবিল, এইটা হচ্ছে মুখের পেছনে থাকে বা মুখগহ্বরের পেছনে থাকে মুখগলবিল। গলবিল জিনিসটা বোঝা গেছে আশা করি যে মুখগহ্বর নাসাগহ্বরগুলো কিন্তু সামনে, এটা নাসাগহ্বর, এটা মুখগহ্বর ভেতরে, আর এইটার সাথে যে ভেতরে কানেক্ট করতেছে অন্ননালীর সাথে, এই যে এই কানেক্টিং যে অংশটা এইটা হচ্ছে গলবিল বলতেছে বা গলার যে অংশটা। আর এইটার তাহলে কয়েকটা ভাগ আছে, নাসাগলবিল, মুখগলবিল, আরো নিচে আছে। তো এই জিনিসটা ওইভাবে বইয়ে যেভাবে আছে ওইভাবে না দেখে বোঝা যায় না, এই জন্য তোমাদেরকে একটু বোঝাই দিলাম। তাহলে এটা হচ্ছে গলবিল বা ফ্যারিংস। অন্ননালী তো গলবিল বোঝা গেছে, মুখগহ্বর থেকে খাদ্যবস্তু গলবিলের মধ্য দিয়ে অন্ননালীতে পৌঁছে, এই জিনিসটাই তো পড়লাম আমরা তখন। অন্ননালী, অন্ননালী কি? অন্ননালী হচ্ছে খাদ্যনালী, তোমাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। পাকস্থলী, পাকস্থলী কি? পাকস্থলী হচ্ছে আহ, পাকস্থলী যেখানে গিয়ে মূলত খাদ্য প্রথম ইনিশিয়াল স্টেজে যেখানে খাদ্য গিয়ে জমা হয়। অন্ত্র, অন্ত্র তোমাদের দেখিয়েছি, অন্ত্র হচ্ছে কয়েক প্রকার হইতে পারে, মানে কয়েকটা অংশ আছে, ক্ষুদ্রান্ত্র থাকতে আছে, বৃহদন্ত্র আছে। দেখছো ক্ষুদ্রান্ত্রটা তুলনামূলক আহ, অনেক লম্বা আর তুলনামূলক চিকন, তিনটে অংশে বিভক্ত। ও কয়টি অংশে বিভক্ত কি এটা আমরা পরে দেখবো, আগে আমরা সম্পূর্ণ একটা পরিচিতি লাভ করি। তারপরে ক্ষুদ্রান্ত ছিল, বৃহদন্ত্র কি? ওই যে মোটা অংশ। তারপরে পায়ু বা একদম লাস্টের অংশ, যে অংশটা দিয়ে আমাদের মল দেহ থেকে বাইরে বের হয়ে যায়। এইটা হচ্ছে আপাতত পৌষ্টিক যে নালী, এইটার একটা গঠন। এইবার শুধু পৌষ্টিক নালী হইলে হবে না, আমাদের খাদ্যটা পরিপাক হওয়ার জন্য বা জটিল খাদ্যটা ভেঙে সরল খাদ্যে পরিণত হওয়ার জন্য কয়েকটা জিনিস লাগে। যেমন আমরা যখন খাই তখন আমাদের ওই পাকস্থলীতে যাওয়ার পর বা মুখে যাওয়ার পরেই আমাদের বডি থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসৃত হয়ে ওই খাদ্যের সাথে মেশে। আর ওই গুলোই মূলত খাদ্যকে ভেঙে কঠিন থেকে বা জটিল থেকে সরলে পরিণত করে। সুতরাং এই কেমিক্যালগুলো কোথা থেকে আসে, সেই কেমিক্যালগুলোকে কি বলা হয়? কেমিক্যালগুলোকে অনেক কিছুকেই কেমিক্যাল বলা যায়, কিন্তু মানবদেহ থেকে যেগুলো খরিত হয় সেগুলোকে জেনারেলি এই খাদ্য পরিপাকের জন্য যেগুলো খরিত হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে এনজাইম। সুতরাং এই যে কেমিক্যাল, এই কেমিক্যালগুলো কোথা থেকে খরিত হয়, কিভাবে খরিত হয়, কি কাজ করে, সেই জন্য এবং কোথা থেকে খরিত হয় সেই সবগুলো আমাদেরকে একটু জানতে হবে। তারপরে হচ্ছে খাদ্য কিভাবে পরিপাক হয় সেইটা আমরা জানতে পারবো। তো সেইটার জন্য আমরা সামনে আরেকটু কথা বলতে হবে আমাদেরকে।